মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে বাংলাদেশ থেকে আরও বেশি শ্রমিক নেয়ার পাশাপাশি কাগজপত্রহীন অভিবাসীদের বৈধ করে নেয়ার আহ্বান জানান তারেক রহমান। সোমবার সকালে পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে প্রবাসী বাংলাদেশিদের দুর্ভোগ লাঘবে মালয়েশিয়ার সরকারের প্রতি আহ্বানও জানান প্রধানমন্ত্রী। মালয়েশিয়া থেকে আরও জানাচ্ছেন শফিকুল হক। মালয়েশিয়া সফরের শেষ দিনে স্থানীয় সময় সোমবার সকাল 8:30টায় কুয়ালালামপুর থেকে মোটর শোভাযাত্রা সহ পুত্রজায়ায় আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী জুবাইদা রহমান। পেটদানা পুত্র ভবনে পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী। এরপর লালগালিচায় তারেক রহমান ও জুবাইদা রহমানকে মালয়েশিয়ার সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল গার্ড অব অনার প্রদান করেন। এ সময় মালয়েশিয়া ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। সংবর্ধনার পরে দুই প্রধানমন্ত্রী একান্তে বৈঠক করেন। বৈঠকে তারা দ্বিপাক্ষিক সম্পর্কের নানা বিষয়ে পর্যালোচনার পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে মতবিনিময় করেন। পরে তাদের নেতৃত্বে একটি প্রতিনিধি পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনায় বাংলাদেশি কর্মী নিয়োগে আবারও শ্রমবাজার উন্মুক্তকরণ, অবৈধ বাংলাদেশি অভিবাসীদের নিয়মিতকরণ ও ওয়ার্ক পারমিট নবায়ন, রোহিঙ্গা ইস্যু এবং জাতিসংঘ সহ বহুপাক্ষিক ফোরামে সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পায়। এ বৈঠকের পর দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংস্কৃতি বিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এছাড়া সন্ত্রাসবাদ দমনে গবেষণা ও সক্ষমতা বাড়াতে সহযোগিতা এবং বিনিয়োগ সংক্রান্ত একটি দ্বিপাক্ষিক দলিল বিনিময় করা হয়। এ সময় দুদেশের পররাষ্ট্রমন্ত্রী দলিল দুটি বিনিময় করেন। এরপর দুদেশের সরকার প্রধান একটি যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন। I requested His Excellency Prime Minister Anwar Ibrahim to consider recruiting more Bangladeshi workers as well as to open labor market as soon possible. Now, human resource cooperation, particularly the workers, has been firstly critical. বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর ভবন অভিমুখে সড়কের দুই পাশে বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় পতাকা টানানো হয়। পাহাড় সম ঋণ নিয়ে যাত্রা শুরু করেছে তারেক রহমান নেতৃত্বাধীন সরকার। লক্ষ্য এখন দেশের অর্থনীতি পুনরুদ্ধার করা। সে বার্তা দিতেই সরকার প্রধান হিসেবে দেশের বাইরে প্রথম সফর হিসেবে এশিয়ার টাইগার খ্যাত মালয়েশিয়াকে বেছে নিয়েছেন তারেক রহমান। সামনের দিনে মালয়েশিয়া থেকে কি কি সুবিধা পাবে সেদিকেই এখন তাকিয়ে বাংলাদেশ। শফিকুল হক, ৭১, মালয়েশিয়া। দর্শক, প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফরের আরও তথ্য নিয়ে আমাদের সাথে এই মুহূর্তে মালয়েশিয়া থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শফিকুল হক। শফিকুল, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তো এরই মধ্যে বৈঠক হয়েছে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের। তো প্রধানমন্ত্রী এখন কি কর্মসূচিতে আছেন সে বিষয়ে আমাদের একটু বিস্তারিত জানাবেন। শুরুতেই যেটি বলতে চাই যে প্রধানমন্ত্রী যে কর্মসূচিগুলো ছিল এর মধ্যে সবগুলো কর্মসূচি শেষ হয়ে গিয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে যে বৈঠক সেটি পুত্রজায়াতে ছিল, সেখান থেকে তিনি আবার এই কুয়ালালামপুরে এখানে এসেছেন এবং এখানে যেই সাংগ্রিলা যে হোটেলটিতে তিনি গত রাতে এখানে ছিলেন, সেখানে কিছুক্ষণ আগে এখানে মালয়েশিয়ার যে শীর্ষ ব্যবসায়ী সংগঠন যারা রয়েছে সেই সংগঠনের নেতৃবৃন্দের সাথে এখানে বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং বৈঠক শেষে তিনি বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং সেখান থেকে আজকেই তিনি চীনের উদ্দেশ্যে রওনা করবেন। হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই তার ফ্লাইটটি মালয়েশিয়া ছেড়ে যাবে। তো সবকিছু মিলে বলতে হয় যে প্রধানমন্ত্রীর এই সংক্ষিপ্ত সফর, দুদিন ব্যাপী এই সফরে কিন্তু একটি ফলপ্রসূ আমরা বলতেই পারি, কারণ আজকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তার যে একান্তে যে বৈঠক, পাশাপাশি পরবর্তীতে যে উচ্চ পর্যায়ের বাংলাদেশ এবং মালয়েশিয়ার যে উচ্চ পর্যায়ের প্রতিনিধি যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে সেই বৈঠকে এই শ্রমবাজার সহ বাংলাদেশ থেকে যেই প্রবাসী যারা রয়েছেন, যারা মালয়েশিয়াতে আছেন বর্তমানে,
তাদের বিষয়ে নানা ধরনের আলোচনা হয়েছে এবং বাংলাদেশে যেই ব্যবসা বাণিজ্যের যেই বিষয়গুলো রয়েছে সেসব বিষয়ে অনেক বিষয়ে অগ্রগতি হয়েছে বলে আমরা জানতে পেরেছি। কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন তিনি এখানে সংবাদ সম্মেলন করেছে এবং সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে যেটি বলেছেন, বাংলাদেশি প্রবাসী যারা রয়েছে এখানে ভিসা সংক্রান্ত যেই জটিলতা যাদের রয়েছে সেই বিষয়ে একটি স্পষ্ট বার্তা এখানে এসেছে এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের যে বৈঠকটি এখানে অনুষ্ঠিত হয়েছে সেই বৈঠকে তিনি আশ্বস্ত হয়েছেন যে মালয়েশিয়ার সরকার তাদের বিষয়ে আসলে এখানকার যেই আইন সেই আইন অনুযায়ী যে ব্যবস্থা সেই ব্যবস্থা তারা নেবেন এমনটি তারা জানিয়েছেন। একই সাথে আরেকটি বলতে হয় যে এখানে আটকে পড়া যারা বাংলাদেশ থেকে এসেছেন বিভিন্নভাবে, যেমন দালাল বা সিন্ডিকেটের খপ্পরে পড়ে এখানে এসে এখানে তারা জেলে রয়েছেন, তাদের এখান থেকে ছাড়িয়ে নেওয়ার বিষয়ে কিন্তু একটি ইতিবাচক কথা আমরা শুনতে পেয়েছি যে মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে তাদের এখানকার যে আইন সেই আইন অনুযায়ী ব্যবস্থা এখান থেকে নেওয়া হবে বলে জানানো হয়েছে। সবকিছু মিলিয়ে আসলে আমরা আশাবাদী হতেই পারি। প্রধানমন্ত্রী গতকাল তিনি যখন এখানে বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে এখানে একটি যেই সংবর্ধনা অনুষ্ঠান সেখানে প্রধানমন্ত্রী বলেছিলেন যে কি কি সংকট দেশে, বাংলাদেশের সংকটগুলো নিয়ে এখানকার যে প্রধানমন্ত্রী তার সঙ্গে কথা বলবেন এবং কথা বলার পরে আজকের মাহাদি আমিন সংবাদ সম্মেলন করে যেটি আমাদেরকে জানালেন তাতে অনেকটাই আশ্বস্ত বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ প্রধানমন্ত্রীর এই সফরে অনেকটাই লাভবান হবে বলে আশা করা যাচ্ছে। তো প্রধানমন্ত্রীর যে কর্মসূচিগুলো ছিল আজকের দিনে সকালে পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক এবং পরবর্তীতে সেখানে যে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক, সেই বৈঠক শেষ করে মালয়েশিয়ার যে শীর্ষ ব্যবসায়ী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক, সবগুলো বৈঠক শেষ করে তিনি এরই মধ্যে রওনা করেছেন বিমানবন্দরের উদ্দেশ্যে। এবং ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে মালয়েশিয়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী শফিকুল হক। প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরের তথ্য নিয়ে তিনি আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক মালয়েশিয়া সফরে বাংলাদেশের সাথে দেশটির রাজনৈতিক সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, হালাল শিল্প, ডিজিটাল অর্থনীতি, এআই, বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ, শিক্ষা ও পর্যটন খাতে সহযোগিতা, জ্বালানি, প্রতিরক্ষা এবং আঞ্চলিক ও বহুপাক্ষিক সহায়তা সম্প্রসারণে একমত হয়েছেন দুদেশের সরকার প্রধান। পারস্পরিক সহযোগিতা বাড়াতে দুদেশ 33টি পয়েন্টে যৌথ বিবৃতি দিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। তিনি বলেন, এই সফর কেবল রাষ্ট্রীয় নয়, এটি বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ঐতিহাসিক অধ্যায় ও ভবিষ্যৎ সহযোগিতার নতুন দিগন্তের সূচনা। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তার দ্বিপাক্ষিক বৈঠকে মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রী এবং মহামান্য রাজার সঙ্গে শ্রম বাজার পুনরায় উন্মুক্ত করার বিষয়টি আলোচনা করেছেন। দুই দেশের প্রধানমন্ত্রী ঐক্যমত্য পোষণ করেছেন যে অভিবাসনের ক্ষেত্রে ব্যয় যতটা কমানো যায়, অভিবাসনের ক্ষেত্রে প্রক্রিয়াকে যতটা স্বচ্ছ করা যায় এবং নিরাপদ কর্মপরিবেশে বাংলাদেশের শ্রমিকদের সুরক্ষা যেন নিশ্চিত করা যায়, এটি উভয় দেশের অগ্রাধিকার। পাশাপাশি বিভিন্ন কারণে যেসব বাংলাদেশি শ্রমিক অবৈধ অবস্থায় রয়েছেন কিংবা কারাগারে অন্তরীণ রয়েছেন তাদেরকে কিভাবে মানবিক ও সহানুভূতিশীল উপায়ে বৈধতার আওতায় আনা যায় অথবা প্রয়োজনে বাংলাদেশ থেকে বাংলাদেশে নিরাপদে ফেরত পাঠানো যায়, মালয়েশিয়ার বিদ্যমান আইন অনুযায়ী সে বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী সর্বোচ্চ আন্তরিক সহযোগিতার অনুরোধ জানিয়েছেন। আজকের আলোচনায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, ডিজিটাল অর্থনীতি, সাইবার নিরাপত্তা ও আধুনিক প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাতে বিশেষ করে প্রযুক্তি পার্ক ও অর্থনৈতিক অঞ্চলে মালয়েশিয়ার বিনিয়োগ কিভাবে বৃদ্ধি করা যায় সেটি নিয়েও আলোচনা করা হয়েছে। আপনারা জানেন, মালয়েশিয়ায় বর্তমানে প্রায় 11,000 বাংলাদেশি শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। বাংলাদেশ এবং মালয়েশিয়ার আর্থসামাজিক উন্নয়নে তাদের ইতিবাচক অবদানকে উভয় দেশ স্বীকৃতি দেয়। এর আগে গত রাতে কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সাথে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় বাংলাদেশ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারের পাশে থাকতে চান মালয়েশিয়ার প্রবাসীরা। এ সময় প্রবাসীদের সার্বিক উন্নয়নে তারেক রহমান কাজ করবেন বলে আশা প্রকাশ করেন তারা। কুয়ালালামপুর থেকে আরো জানাচ্ছেন মোস্তফা ইমরান রাজু। রাষ্ট্রীয় সফরের প্রথম দিনেই মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে সুধী সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাথে ছিলেন স্ত্রী জুবাইদা রহমানও। এ সময় বিদেশের মাটিতে প্রধানমন্ত্রীকে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন মালয়েশিয়ার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রবাসীরা। পরে দেশ গঠনে প্রবাসীদের অবদান, তার পরিকল্পনা ও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য করণীয় নিয়ে খোলামেলা কথা বলেন প্রধানমন্ত্রী।
প্রবাসীরা জানান প্রধানমন্ত্রীর প্রতি আস্থা রয়েছে তাদের। তার হাত ধরেই প্রবাসীদের সমস্যাগুলোর স্থায়ী সমাধান হবে বলে আশা প্রকাশ করেছেন তারা। মাননীয় প্রধানমন্ত্রী দীর্ঘদিন বিদেশে ছিলেন, আমরা আশা করি এবং উনি প্রবাসীদের মনের কথা বুঝবেন। আমরা বিশ্বাস করি শুধু মালয়েশিয়া নয়, প্রতিটি প্রবাসীর যত অধিকার আছে তো প্রতিটি অধিকারের উপর তিনি আমাদের অধিকারগুলি তিনি পূরণ করবেন। অল্প সময়ের মধ্যেও যে একটা বাণিজ্যিক চুক্তি উনি করতে যাচ্ছেন সেটার জন্য অসংখ্য ধন্যবাদ। একই সাথে বিশ্ব শ্রম বাজারে বাংলাদেশের একটা শক্ত অবস্থান তৈরি হবে বলেও আশা তাদের। সবার আগে বাংলাদেশ, আমরা আশাবাদী উনি ওনার যে প্ল্যান আছে সেই প্ল্যান উনি বাস্তবায়ন করবেন। আর তিনি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন আমাদের প্রবাসীদের কল্যাণে কাজ করবেন। পুত্রজায়ায় একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে 23 জুন চীনের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। 2014 সালের পর আবারও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মতবিনিময় করলেন মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিরা। দীর্ঘ প্রায় 1 ঘন্টার বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রবাসীদের নিয়ে তার মহাপরিকল্পনার কথা বললেন কিভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে প্রবাসীরা সহায়ক হতে পারে। মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে মোস্তফা ইমরান রাজু, ৭১। 4 দিনের চীন সফরে বিনিয়োগ বাণিজ্যের অন্তত 10টি বিষয় গুরুত্ব পাবে দুই শীর্ষ নেতার মধ্যে, যার মধ্যে উল্লেখযোগ্য কেরানীগঞ্জে হান্ডার বিনিয়োগ, $9 বিলিয়ন ঋণ, তিস্তা মহাপরিকল্পনায় বিনিয়োগ সহ নানা বিষয়। এছাড়া দুদেশের নিজস্ব মুদ্রায় বাণিজ্যের আলোচনায় থাকবে জোরালো অবস্থানে। বিশ্লেষকরা মনে করেন গুরুত্বপূর্ণ এই সফরে বাংলাদেশের স্বার্থকে দেখতে হবে সবার আগে। ইমদাদ হোসাইনের রিপোর্ট। ঢাকার কেরানীগঞ্জের শীতলক্ষার তীরে এই জমি প্রস্তুত হচ্ছে চীনা প্রতিষ্ঠান হান্ডার জন্য। বস্ত্র ও পোশাক খাত নির্ভর শিল্প কারখানা স্থাপনে সেখানে বিনিয়োগ হওয়ার কথা রয়েছে $25 কোটি, যা চূড়ান্ত হতে পারে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরকালে। দীর্ঘ 20 বছর পর ক্ষমতায় এসে বাণিজ্য ও বিনিয়োগ আনতে চীন সফরে বিএনপি সরকার প্রধান। তার এই সফরে সব মিলিয়ে গুরুত্ব পাচ্ছে অন্তত 10টি বিষয়। যেমন সফরের প্রথম দিনে বেইজিংয়ে বিনিয়োগ সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী। আলোচনায় আসতে পারে চীনা অর্থনৈতিক অঞ্চলে চূড়ান্ত অনুমোদনের বিষয়টিও। সেখানেও বিনিয়োগ আসার কথা অন্তত $50 কোটি। চীনের এখন অনেক উদ্বৃত্ত অর্থ আছে, আর বাংলাদেশের এখন ঋণের দরকার। চীনের অনেক প্রযুক্তি আছে, বাংলাদেশের প্রযুক্তি প্রয়োজন। এই বিষয়গুলোর মধ্যে আমার মনে হয় যে দুই দেশের অর্থনীতির একটা পরিপক্কতা আছে। সো এই দৃষ্টিভঙ্গি থেকে আমি মনে করি যে এই সফরে যেগুলো স্বাক্ষর হওয়ার কথা, এটা বাংলাদেশের জন্য ইতিবাচকই ভূমিকা রাখবে। তার সফরকালে চীন এআইআইবি ও এনডিবি থেকে $9 বিলিয়ন বেশি অর্থায়ন প্রস্তাব বিবেচনায় রয়েছে। এছাড়া নির্বাচনী ইশতেহারে অন্যতম প্রকল্প তিস্তা মহাপরিকল্পনার জন্য বিনিয়োগ চাইবে বাংলাদেশ। পাশাপাশি মোংলা বন্দর ও ডিজিটাল সংযোগ প্রকল্পে চীনা অর্থায়নও এই সফরের লক্ষ্য। বাংলাদেশ চীন মুক্ত বাণিজ্য চুক্তির আনুষ্ঠানিক আলোচনাও শুরু হতে পারে তারেক রহমানের এই সফরে। সাথে টাকা ইউয়ানে বাণিজ্য চুক্তির সম্ভাবনাও রয়েছে জোরালোভাবে। রয়েছে বিডার প্রথম বিদেশি অফিস ও বিশেষ চায়না ডেস্ক চালুর উদ্যোগ। এই ব্যবসায়ী নেতা মনে করেন দুদেশের বাণিজ্য ঘাটতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই সফর। বাংলাদেশে কোনো চীনের ব্যাংক নাই। আমাদের উদ্দেশ্য কি চীন একটা ব্যাংক এখানে কমার্শিয়াল ব্যাংক করুক। এরা কিন্তু টাকা, ওদের কাছে যথেষ্ট টাকা আছে, আমাদের মিল ফ্যাক্টরিতে তারা বিনিয়োগ করতে পারবে এবং ওই ক্ষেত্রে তাদের কিন্তু রেট কমও আছে। যদি তারা ব্যাংকটা করে, এই ব্যাংকের সঙ্গে বাংলাদেশের টাকা এবং ইউএনের আমরা চাচ্ছি একটা মুদ্রা, একটা এক্সচেঞ্জ রেট ধার্য করা হোক। আমরা এই চীনের টাকাই আমরা এলসি করব চীনে। বর্তমানে বাংলাদেশে চীনা বিনিয়োগ $192 কোটি। ইমদাদ হোসাইন, ৭১, ঢাকা। বিগত ফ্যাসিবাদী আমলের গুম খুনের বিচার না করে তাদের ফিরিয়ে আনার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফিংয়ে 11 দলীয় ঐক্যের মুখপাত্র হামিদুর রহমান আজাদ এসব জানান। এ সময় তিনি অভিযোগ করেন, ক্ষমতা টিকিয়ে রাখতে বর্তমান সরকারও আগের ফ্যাসিবাদী সরকারের পথেই হাঁটছে। একই সাথে দেশের সার্বিক আইন শৃঙ্খলা ও বিচার ব্যবস্থার অবনতিতে গভীর উদ্বেগ জানিয়ে আগামীকাল রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ডেকেছেন তারা। 11 দলীয় ঐক্য
আমাদের শীর্ষ নেতৃবৃন্দ বৈঠক করে গতকাল পরিস্থিতি বিশ্লেষণ করেছে এবং অতীতের দুঃশাসন এর ধারাবাহিকতায় যে অপশাসনের দিকে দেশ নিয়ে যাওয়া হচ্ছে, বিশেষ করে হত্যাকাণ্ডের বিচার না করার এবং বিচারহীনতার সংস্কৃতির ধারাবাহিকতা রক্ষা করে ফেসিজমকে বা ফেসিস্ট শক্তিকে পুনর্বাসনের যে গোপন আঘাত আমরা লক্ষ্য করছি এবং ফেসিবাদকে আবার ফিরিয়ে আনার যে অপচেষ্টা হচ্ছে, সেটার বিরুদ্ধে আমরা রাজপথের আন্দোলনের মাধ্যমে এই সমাবেশগুলি থেকে জনগণের বলিষ্ঠ কণ্ঠ, ক্ষুব্ধ প্রতিক্রিয়া আমরা শুনতে পাচ্ছি। জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় 6 জনকে হত্যা সহ মানবতা বিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে আগামী 30 জুন রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে 3 সদস্যের বেঞ্চে রায়ের এই দিন ঠিক করা হয়। এর আগে 14 মে ইনুর বিরুদ্ধে যুক্তি পাল্টা যুক্তি খণ্ডন শেষ করে প্রসিকিউশন এবং আসামি পক্ষ পরে রায় ঘোষণার জন্য অপেক্ষমান রাখে ট্রাইব্যুনাল। আওয়ামী লীগ সরকারের পতনের পর 2024 সালের 26 আগস্ট রাজধানীর উত্তরা থেকে হাসানুল হক ইনুকে গ্রেফতার করে পুলিশ। পরে গত বছরের 2 নভেম্বর এই মামলায় অভিযোগ গঠন করে তার বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল। ঝিনাইদহের কালীগঞ্জে 5 বছর বয়সী শিশু তাবাসসুম আক্তার তোয়া ধর্ষণ ও হত্যা মামলায় একমাত্র আসামি আবু তাহেরকে মৃত্যু দণ্ডাদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে 5 লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার বেলা 11:50 এই রায় ঘোষণা করেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সালেহুজ্জামান। মামলা সূত্রে জানা যায়, গত 26 ফেব্রুয়ারি উপজেলার বাদুরগাছা গ্রামে চিপস ও জুস কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে নিজের ঘরে ডেকে নিয়ে যায় আবু তাহের। সেখানে শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়। ওই রাতে মৃতদেহ একটি বস্তায় ভরে পাশের আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের সেপটিক ট্যাঙ্কে লুকিয়ে রাখেন। এ ঘটনায় নিহতের পরিবার হত্যা মামলা করলে পুলিশ আবু তাহেরকে গ্রেফতার করে। মামলার 16 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে ঘটনার প্রায় 4 মাস 5 দিন পর আজ এই রায় ঘোষণা করে আদালত। শিশু নারী ও শিশু নির্যাতন দমন আইন 9-2 ধারায় আসামিকে দোষী সাব্যস্ত করিয়া মৃত্যুদণ্ড এবং 5 লক্ষ টাকা জরিমানা এবং দণ্ডবিধির 201 ধারায় দোষী সাব্যস্ত করিয়া 7 বছর কারাদণ্ড এবং 20,000 টাকা জরিমানার আদেশ দিয়েছেন এবং উক্ত জরিমানার টাকা বাদী পক্ষকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশ প্রদান করেছেন। এই রায়টা ঝিনাইদহ জেলার একটা ঐতিহাসিক রায় হিসেবে বিবেচিত হবে, কারণ ঝিনাইদহ জেলার বিচার অঙ্গনে সব থেকে দ্রুত সময়ের মধ্যে এই বিচারটা সম্পন্ন হয়েছে। চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে র্যাব সদস্য হত্যা মামলার আসামি আয়ুব আলী ওরফে বাবুল সওদাগরকে গ্রেফতার করেছে র্যাব 7। গত 19 জানুয়ারি জঙ্গল সলিমপুরে শীর্ষ সন্ত্রাসীদের ধরতে অভিযানের সময় র্যাবের উপর হামলা চালানো হয়। এতে র্যাব 7-এর ডিএডি আব্দুল মোতালেব নিহত হন এবং কয়েকজন সদস্য আহত হন। এ ঘটনায় হত্যা, হামলা, সরকারি কাজে বাধা ও ভাঙচুর সহ বিভিন্ন ধারায় মামলা করা হয়। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে মামলার আসামি আয়ুব আলী চট্টগ্রাম নগরীর কোতোয়ালি এলাকায় অবস্থান করছেন। এর ভিত্তিতে রোববার সন্ধ্যায় লয়েল রোডের নবী মার্কেটের সামনে অভিযানে তাকে গ্রেফতার করা হয়। আসামিকে সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আওয়ামী আমলে ব্যাপক লুটপাটে জড়িত 36 বেসরকারি কোম্পানির আর্থিক প্রতিবেদনে হাত দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা এফআরসি। তালিকায় আছে এস আলম গ্রুপের একাধিক কোম্পানি, ইসলামী ব্যাংক সহ ডজনের বেশি ব্যাংক, বিমা ও সেবা খাতের কোম্পানি। গোয়েন্দা সংস্থার দেয়া তথ্যের ভিত্তিতে তদন্ত হচ্ছে বলে জানিয়েছেন এফআরসি চেয়ারম্যান। জানান, কোন কোন কোম্পানির একাধিক অর্থ বছরের অডিট রিপোর্ট পরীক্ষা করা হবে। অনিয়ম পেলে জড়িত সব পক্ষকে শাস্তির আওতায় আনা হবে। রুহুল আমিন জানাচ্ছেন বিস্তারিত। রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে এক যুগ আগে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেয় চট্টগ্রাম ভিত্তিক বিতর্কিত এস আলম গ্রুপ। এরপর ঋণের নামে ব্যাংকটি থেকে লুট করে প্রায় 1 লাখ কোটি টাকা। ইসলামী ব্যাংক ও এস আলম গ্রুপের মতো আওয়ামী আমলে ব্যাপক লুটপাটে জড়িয়ে পড়ে অগণিত বেসরকারি কোম্পানি।
সম্প্রতি এমন ৩৬ প্রতিষ্ঠানের লুটপাটের ফিরিস্তি তৈরি করেছে একটি গোয়েন্দা সংস্থা। এরপর ব্যবস্থা নিতে রিপোর্ট পাঠিয়ে দেয়া হয় জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর, ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল, এফআরসি সহ কয়েকটি দপ্তরে। এফআরসি চেয়ারম্যান জানান, পুঁজিবাজারে নিবন্ধিত কোম্পানিও আছে এই তালিকায়। এই মুহূর্তে আমরা ৩৬টা প্রতিষ্ঠান নিয়ে কাজ করছি। বিভিন্নভাবে আমাদের কাছে তথ্য আসে যে এখানে কোনো সমস্যা আছে, সেই তথ্যের ভিত্তিতে বিশেষ তথ্য তো আমরা পাই বিভিন্ন জায়গা থেকে, তার ভিত্তিতে আমরা কাজ করছি এবং সেগুলো প্রাইভেট লিমিটেড কোম্পানি আছে, পাবলিক লিমিটেড কোম্পানি আছে, ব্যাংক আছে। এফআরসি চেয়ারম্যান জানান, তদন্তে আর্থিক প্রতিবেদনের অনিয়ম খুঁজে বের করা হবে। পাশাপাশি অনিয়মে জড়িত কোম্পানি মালিক, কর্মকর্তা ও স্বাধীন নিরীক্ষকদের দায় নির্ধারণ করে শাস্তি নিশ্চিত করা হবে। অ্যাকাউন্টিং এর যে স্ট্যান্ডার্ড, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এবং অডিটের যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, সেই মান রক্ষা করে অ্যাকাউন্টস এবং অডিট সম্পন্ন হয়েছে কিনা আমরা এটাই দেখব। হিসাবের পদ্ধতিগত ত্রুটি আছে, অডিটের পদ্ধতিগত ত্রুটি আছে কিনা এটি দেখব। যদি পদ্ধতিগত ত্রুটি থাকে সেটি বোঝা যাবে যে এখানে অনিয়ম আছে, আর পদ্ধতিগত ত্রুটি না থাকলে বোঝা যাবে যে এখানে আপাতত বড় ধরনের কোনো অনিয়ম থাকার সম্ভাবনা কম। কর্মকর্তারা জানান, সময় মতো এই কাজ শেষ করার পথে বড় চ্যালেঞ্জ এফআরসির জনবল সংকট ও সক্ষমতা ঘাটতি। এক্ষেত্রে পেশাজীবী সংগঠনগুলো সহযোগিতা করতে পারে বলে জানান হিসাববিদদের সংগঠন আইসিএবি। কর্পোরেটের সাইড থেকে সুশাসনটা করা, এইখান থেকে যদি সুশাসনটা করতে পারে এবং কর্পোরেটর যদি একটা কন্ট্রোলের মধ্যে, রেগুলার রিভিউর মধ্যে থাকে, তাহলে এটা অনেক অংশে ইমপ্রুভ করবে। এটা হচ্ছে আমি বলবো ফার্স্ট এফআরসি রোল। সেকেন্ড এফআরসি রোল যেটা, সেটা অবভিয়াসলি অডিট কোয়ালিফিকেশন। অডিটেড কিন্তু আমরা অলরেডি দেখছি, বাট অবভিয়াসলি কোনো কমপ্লেন দিতে আসলে দে হ্যাভ এভরি রাইট টু রিভিউ অলসো সেম থিং। সেক্ষেত্রে এফআরসি দরকার পড়লে আমাদের থেকে সাপোর্ট নিতে পারে ইন টার্মস অফ ট্রেনিং এবং রুলস রেগুলেশন, ওদের এক্সপার্টিস সেভাবে নাই। অনিয়মের ধরন বিবেচনায় ব্যাংক ও পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিকে তদন্তের আওতায় আনাকে ইতিবাচকভাবে দেখছেন হিসাববিদরা। এফআরসি যেন এই পার্টটাতে ভালো করে নজর দেয়। রুহুল আমিন, ৭১, ঢাকা। বাংলাদেশের সমুদ্র সীমায় জ্বালানি ও খনিজ সম্পদ অনুসন্ধান এবং উত্তোলন করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। বিপুল সম্পদ থাকা সত্ত্বেও সিদ্ধান্তের কারণে বিগত সরকার তার সুফল আনতে পারেনি বলেও অভিযোগ করেন তিনি। এ সময় মন্ত্রী জানান, সমুদ্রে বিপুল অর্থনৈতিক সম্ভাবনা রয়েছে, যা কাজে লাগাতে চায় সরকার। নৌবাহিনীর ব্যবস্থাপনায় বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নৌমন্ত্রী বলেন, সমুদ্রের তলে গবেষণায় নৌবাহিনীর পাশে থাকবে সরকার। এ সময় নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বলেন, সামুদ্রিক কার্যক্রম বাড়ার সঙ্গে সঙ্গে সঠিক ও দ্রুত উপকূলীয় তথ্য সংগ্রহ, বিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়ের প্রয়োজনীয়তা বাড়ছে। তাই দেশের হাইড্রোগ্রাফিক সক্ষমতা জোরদারের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। সমুদ্র সম্পদের টেকসই ব্যবহার, ব্লু ইকোনমির বিকাশ, সামুদ্রিক গবেষণা এবং আধুনিক হাইড্রোগ্রাফিক কার্যক্রম নিয়ে দেশের বিভিন্ন কার্যক্রমও তুলে ধরেন তিনি। নিরাপদ যাতায়াত সমুদ্রে অথবা নৌ, বিস্তৃত যাতায়াত, নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে পারে যদি উপযুক্ত হাইড্রোগ্রাফি ফাংশন করে। আমাদের অর্থ, আমাদের বাণিজ্য, দুটি বন্দর সচল, চট্টগ্রাম এবং মোংলা, আরো দুটি বন্দর বাস্তবায়নের পথে আমরা কিছুটা ফাংশন করছে পায়রা। অর্থাৎ আমাদের বাণিজ্য এবং অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে নৌপথের এবং সমুদ্র পথের। সেটার সর্বোত্তম ব্যবহার করতে গেলে হাইড্রোগ্রাফি আমাদেরকে দারুণভাবে সহায়ক করবে। চট্টগ্রামে ইসলামী ব্যাংক সহ ৬টি ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা মানববন্ধন ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছেন। সকালে মহানগর ও বিভিন্ন উপজেলা থেকে আসা ১,০০০ থেকে ১,৫০০ কর্মী চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংক কার্যালয়ের সামনে অবস্থান নেয়। ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এবং আল আরাফা ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীরা এই কর্মসূচিতে যোগ দেন। পরে তারা অভিযোগ করেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর রাজনৈতিক বিবেচনায় প্রায় ১০,০০০ কর্মকর্তা কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়। সোমবার সকাল ১০টায় চট্টগ্রামের কোতোয়ালিস্থ বাংলাদেশ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনে জড়ো হন ইসলামী ব্যাংক সহ ৬টি ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা।
চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন উপজেলা থেকে মানববন্ধন এবং অবস্থান কর্মসূচিতে যোগ দেন তারা। মানববন্ধনে অভিযোগ করেন ২০২৪ সালের ৫ই আগস্টের পর মিথ্যা অভিযোগ, অযৌক্তিক পদক্ষেপ, বদলি, হয়রানির মাধ্যমে প্রায় ১০,০০০ কর্মকর্তা কর্মচারীকে কর্মহীন করা হয়েছে। আঞ্চলিক বৈষম্যের মাধ্যমে বৈষম্যের স্বীকার করে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। আমাদের বেতন ভাতা দিসহ, আমাদের বকেয়া বেতন ভাতা দিসহ যাতে সসম্মান আমাদেরকে ফেরত দেওয়া হয়, অন্যায় অযুক্তিভাবে যেভাবে টার্মিনেশন করা হয়েছে। এই সময় দ্রুত চাকরি ফেরত এবং ব্যাংকিং খাতে সুশাসন পুনঃপ্রতিষ্ঠার দাবি জানান তারা। পরিবার পরিজন নিয়ে খুব হতাশা এবং দুর্দশার মধ্যে আছে। আমরা অনেক কষ্টের দিন কাটাচ্ছি। আমরা চাই আমাদের চাকরির পূর্ণ বহাল। চাকরি হারিয়ে পরিবার পরিজন নিয়ে দুর্বিষহ জীবনযাপন করছেন উল্লেখ করে তাদের দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান আন্দোলনকারীরা। আমরা আসলে কর্পোরেট জীবন প্রতিষ্ঠা করতে চাই, আমরা রাস্তায় নামতে চাই না। অন্যায়ভাবে আমাদেরকে টার্মিনেট করা হয়েছে। শপথের সম্মানের সাথে চাকরিতে পুনর্বহাল করাই হলো আমাদের একমাত্র প্রধান দাবি। মানববন্ধন শেষে একটি মিছিল নিয়ে নিউ মার্কেট এলাকায় যান তারা। প্রণবেশ চক্রবর্তী, ৭১, চট্টগ্রাম। ঢলের পানি নেমে যাওয়ায় সিলেটের জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাদা পাথরে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া। তবে সিলেটের অন্যান্য পর্যটন কেন্দ্র আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করা না হলেও ভ্রমণকারীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন। বিশেষ করে গোয়াইনঘাটের জাফলং, বিছানাকান্দি ও লালাখাল এলাকায় ভ্রমণের ক্ষেত্রে প্রশাসনের নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী ২১ থেকে ২৮ তারিখ পর্যন্ত একটি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টিপাত অব্যাহত থাকলে আমাদের নদ নদীগুলো বিপদসীমার কাছাকাছি পানি আসতে পারে। এক্ষেত্রে স্বল্পমেয়াদী বন্যার একটা আশঙ্কা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে করা হচ্ছে। তবে যদি এ ধরনের কোনো সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আমাদের প্রয়োজনীয় ব্যবস্থাপনা এবং প্রস্তুতি রয়েছে। সাংবাদিকদের সাথে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। কিন্তু আমরা নির্বাচিত সরকার আসার পরে আমরা যত শীঘ্র সম্ভব তাদেরকে মাঠ থেকে প্রত্যাহার করেছি, প্রত্যাহার করা হয়েছে। কিন্তু এখন যেটা আমরা কয়েকটা জায়গায় ডিপ্লয় করতে যাচ্ছি সেটার সাথে ওই পরিস্থিতির কোনো মিল নাই। এটা ইনএইড টু সিভিল পাওয়ার। সেটা কি পুলিশকে সহযোগিতা করবে? হ্যাঁ, ইনএইড টু সিভিল পাওয়ার। না না, আমরা মনে করেছি কোন কোন জায়গায় তাদের অপতৎপরতা বৃদ্ধি পেয়েছে, আমাদের ইন্টেলিজেন্স রিপোর্টের ভিত্তিতে আমরা সেটা করছি। এটা শুধু নয়, আরও কিছু বিষয় আছে, আমি এখানে এগুলো ফাঁস করতে চাই না। দেশে অস্থিরতা সৃষ্টির জন্য কিছু কিছু মহল, কোনো কোনো মহল অপতৎপরতায় লিপ্ত আছে। তো সেই জন্য আমরা অ্যালার্ট থাকার অংশ হিসেবে আমরা নিয়েছি। নারায়ণগঞ্জ ৩ আসনের এমপির একজন ছেলেকে মানে নিয়ে আসা হয়েছিল, জিজ্ঞাসাবাদ করে মুসলেখা দিয়ে আবার ছেড়ে দেওয়া হয়েছে। আসলে মেসেজটা কি, তাকে কি অভিযোগ আনা হয়েছিল, পুলিশ ছেড়েই বা দিল কেন? আসলে নারায়ণগঞ্জ ৩ আসনের এমপির ছেলের কি কোনো বিশেষ অধিকার আছে? আইনের চোখে সবাই সমান। পুলিশের কাছে বিভিন্ন রকম অভিযোগ ছিল তার বিরুদ্ধে, সেগুলোর জন্য জিজ্ঞাসাবাদের জন্য তাকে তারা নিয়ে এসছে, জিজ্ঞাসাবাদ করেছে এবং প্রয়োজন মনে করেছে তার কাছ থেকে মুসলেখা নেওয়ার প্রয়োজন নিয়ে মুসলেখা নিয়ে ছেড়ে দিয়েছে। আচ্ছা, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এসেছিলেন, এখানে কি কোনো একটি মেয়ের একটি ছবি এগিয়ে ভাইরাল হচ্ছে স্যার, ওই যে তারা একটি আলাদা প্রদেশ চাচ্ছে, এটা নিয়ে কোনো আলোচনা হচ্ছে? না না, আমাদের পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ আমার সাথে সাক্ষাতের জন্য বেশ অনেকদিন আগেই তারা সময় চেয়েছে। আমি এতদিন সময় দিতে পারিনি, আজকে সময় দিয়েছি। তাদের অনেক বিষয়ে কথা আছে। আমাদের দেশের যারা হিন্দু ভাই বোন তাদের পক্ষে তাদের অনেক দাবি দেওয়া আছে বিভিন্ন বিষয়ে, সেগুলো নিয়ে তারা কথা বলেছে। আমরা সহযোগিতা চেয়েছি, আমাদের যেন সাম্প্রদায়িক সম্প্রীতি বহাল থাকে, আমরা যেন সবাই ঐক্যবদ্ধ থাকি, সেভাবে যেন সবাই কাজ করে। তার মধ্যে প্রসঙ্গক্রমে একজন ভদ্রমহিলা যিনি আলাদা প্রদেশ চেয়েছে বললেন, সেই প্রসঙ্গটাও এসছে। আমি বলেছি হয়তো তার স্লিপ অফ টাং হতে পারে, তাকে যেন সেই মেসেজটা দেওয়া হয়। হয়তো অনেকে অনেক সময় বক্তৃতা দেওয়ার সময় অতি উৎসাহে অনেক কিছু বলে ফেলে।
মাননীয় মন্ত্রী 11 দলের আগামী সমাবেশ ডেকেছে 11 দল তারা আজকে, এবং তারা বলেছে যে ইন্টারিম সময়ে যে আইন শৃঙ্খলা ছিল তার চেয়ে অনেক বেশি খারাপ হচ্ছে। সব প্রশ্ন একজন করে কেন? তোমরা কি প্রশ্ন আমাদের গাজীপুরে সব প্রশ্ন এই প্রশ্নটা একটু বলে। এখন তারা বলছে ইন্টারিমের সময় থেকে গুম খুন আরো বেশি হয়েছে 11 দল, এবং জামাতের যে সেক্রেটারি তিনি বলেছেন যে আসলে ইন্টারিম গভর্নমেন্ট থেকে এই সময়টাতে আরো আইন শৃঙ্খলা সত্যিকার ডাটা, তথ্য, রিপোর্ট সবকিছু বিশ্লেষণ করে দেখুন, বিগত যে কোনো সময়ের তুলনায় অন্যান্য বৎসর এবং মাসওয়ারি অপরাধ চিত্র আমাদের এই সময়ে অনেক কম। সচিবালয় সাংবাদিকদের সাথে কথা বলছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আমরা সরাসরি সেখানে যুক্ত ছিলাম। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১ এর সাথে।